চলুন ঘটনায় চলে যাব। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম তন্ময় নাইম। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাতে। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ঘটনাটি উনি শুনেছিলেন একজন বয়স্ক ভদ্রমহিলার কাছ থেকে, যাকে উনি দাদি বলে সম্বোধন করতেন। উনি যখন ঘটনাটি শোনেন তখন ওনার বয়স ছিল 9 কি 10 বছর। আর যেই ভদ্রমহিলার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন, উনি পরিবারসহ এই নাইম ভাইদের পাশের ফ্ল্যাটেই থাকতেন। নাইম ভাইরা তখন ঢাকার খিলক্ষেতে অবস্থান করছিলেন পরিবারসহ। নাইম ভাইয়ের মা বাবা দুজনই চাকরি করতেন। নাইম ভাই তখন স্কুলে আসা যাওয়া করতেন। 9-10 বছর বয়স, তো ওই সময় ক্লাস 3 বা 4 এরকম কোনো একটা শ্রেণীতে উনি পড়ছিলেন বলে মনে করতে পারেন। মাঝে মাঝে স্কুল থেকে ফেরার পর দেখতেন যে তখনও বাসা তালামারা, অর্থাৎ তার মা বা বাবা এখনও এসে পৌঁছান নাই। তখন কি করতেন, ওই পাশের ফ্ল্যাটে যেতেন। ওই পাশের ফ্ল্যাটটা বেশ বড় ছিল, ওই পরিবারের সদস্য সংখ্যাও বেশি ছিল। ওই জায়গাতে ওনার বয়সের একটা ছেলে, যার নাম ছিল নাহিদ, তো তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ওই বাসায় একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, যাকে এই নাইম ভাই দাদি বলে সম্বোধন করতেন। তো এই দাদি বিভিন্ন ঘটনা বলতেন, ভয়ের ঘটনা বলতেন, মজার কিছু কথাও বলতেন, হেসে লুটোপুটি খেতেন সেই কথাগুলো শুনে। আর ভয়ের যে ঘটনাগুলো বলতেন, এর অধিকাংশই এই নাইম ভাইয়ের মনে না থাকলেও একটি ঘটনা ওনার মনে আছে, কেননা এই ঘটনার একটা বাস্তব রূপ উনি ওই বাসাতেই দেখেছিলেন। চলুন সেই ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটির মূল যেই ব্যক্তি, তিনি কিন্তু এই দাদি। এই দাদির তখন 3জন ছেলে সন্তান হয়েছে, আর ওনার গর্ভে তখন আর একটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রহর গুনছে। উনি তখন 6 কি 7 মাসের গর্ভবতী। উনি তখন কিন্তু এই ঢাকাতে আসেন নাই, তখনও উনি এলাকাতেই থাকতেন। গোপালগঞ্জের কোনো একটা উপজেলাতে ওনাদের বাড়ি, তবে সঙ্গত কারণে সেই জায়গা, এমনকি উপজেলার নামও বলছি না, এটা বলতে নিষেধ করেছেন, শুধু গোপালগঞ্জটা বললাম আর কি। এই দাদি উনি যখন এইরকম অবস্থায় আছেন, এরকম অবস্থায় থাকলে আসলে মহিলা যারা আছেন তারা তো ওইভাবে নড়াচড়া করতে পারেন না, শরীরটাও ভালো লাগে না, মেজাজটাও অন্যরকম থাকে। অনেক সময় হাঁটাচলা করতে মন চায়, আবার হাঁটাচলা করতে ইচ্ছা না করলেও হাঁটাচলা করতে হয়, কেননা হাঁটাচলা না করলে শরীরে বা হাতে পায়ে পানি জমে যায়, তখন আর একটা সমস্যা হতে পারে। এই জন্য হাঁটাচলা করতে হয়। সারাদিন ঘরের মধ্যে উনি বসেছিলেন। ওই দিন কোনো একটা কারণে হাঁটাচলা করতে একদমই ইচ্ছা করছিল না। সন্ধ্যা লাগবে লাগবে ভাব। এমন সময় ওনার কাছে মনে হলো যে একটু বাইরে যাই, সারাদিন তো হাঁটাচলা করলাম না, এখন না হাঁটলে কেমন হয়, রাত হলে তো আর বাইরে বের হয়ে হাঁটাচলা করতে পারবো না। ওনাদের ঘরটা ছিল দোচালা টিনের ঘর, বাইরে একটা বারান্দা ছিল, তো বারান্দাটাও টিনেরই ছিল। তো উনি ঘর থেকে বের হয়ে বারান্দায় এসেছেন। বারান্দায় বের হয়ে বারান্দার একদম কিনারায় এসে দাঁড়িয়েছেন। কিনারায় এমন জায়গায় দাঁড়িয়েছেন যে বারান্দায় যেই টিন দেয়া হয়, এই টিনের যে শেষ প্রান্ত, ওখান দিয়ে যদি কোনো পানি পড়ে তা ওনার গায়ে এসে পড়তে পারে। আর যেহেতু উনি প্রায় 6 কি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, স্বাভাবিকভাবেই ওই অবস্থাতে পেটটা তো একটু বেশি ফুলে যাবে। হঠাৎ করে ওনার কাছে কি মনে হলো যে টিন থেকে কোনো পানি ওনার পেটের উপর পড়লো। প্রথমে উনি বুঝতে পারেন না, টিন থেকে পানি তো এমনিও পড়তে পারে, তখন যদিও বা শীতকাল ছিল না, তখন কিন্তু গ্রীষ্মকালই ছিল। অনেক সময় টিনে কোনো কারণে পানি জমতে পারে বা গাছ থেকে পানি পড়তে পারে, এরকম কিন্তু হয়। তো প্রথমবার পড়েছে, উনি এইটা আর খেয়ালই করেন নাই। কিন্তু দ্বিতীয়বার একই রকমভাবে যখন ওনার পেটের উপরে, ঠিক যেই পেটের অংশে তার সন্তান রয়েছে, ওই অংশে কিন্তু পড়েছে। যখন আবারও পানি পড়লো, উনি এবার এই পানিটার দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন যে আচ্ছা, এই জিনিসটা কি, আসলে কি পানি? মনে হচ্ছে এটা আঠার মতো, লালা জাতীয় জিনিস, তবে বেশ আঠালো টাইপের আর কি, স্বচ্ছ, ঘোলাটে না, বেশ আঠালো আর কি। তো এই জিনিসটা উনি দেখার পর চিন্তা করলেন কি ব্যাপার, এটা কি? ওই চিন্তা করে উনি আবার বাম হাত দিয়ে পেটের উপর থেকে ওই আঠালো পদার্থটা আঙ্গুলে নিলেন এবং আর একটা আঙ্গুল দিয়ে উনি দেখছেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আবার ওই আঙ্গুলের সাথে ঠেকিয়ে দেখছে যে এটা কতটুকু আঠা বা এই জিনিস আসলে কি। উনি দেখলেন এটা বেশ ভালোই আঠার মতো মনে হচ্ছে। উনি চিন্তা করেন যে এই জিনিসটা
এই টিনের চাল বেয়ে পড়লো কিভাবে, এটা তো একটু দেখার দরকার। আর তখনও কিন্তু মাগরিবের আজান দেয় নাই, তবে দিবে দিবে ভাব, একদম গোধূলি লগ্নে। উনি এবার ঘুরে ওই চালের উপর তাকিয়েছেন, বারান্দা থেকে আর এক পা নামিয়ে একদম মানে উঠোনে চলে এসে চালের উপর যখন তাকিয়েছেন, দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। ওই আলোতেই উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির একটা মাকড়সার মতো অবয়ব, যার অনেকগুলো পা রয়েছে, ঠিক কয়টা পা উনি গুনতে পারেন নাই, তবে সেটা মাকড়সা জাতীয় জিনিসই ছিল। এর চোখ দুটো ভয়ঙ্কর, ফুটবলের মতো বড় বড়, লাল টকটকে, আর এটার মুখ রয়েছে, যেই মুখটা অনেকটা মানুষের মতো মুখ, আর সেই মুখের মধ্যে দাঁত রয়েছে, দাঁতগুলো কিছুটা সূচালো, আর সেই মুখের ভিতর থেকে প্রায় 3-4 হাত লম্বা একটা জিহবা বের হয়ে আছে, আর ওই জিহবা দিয়েই ওই লালা টক করে পড়ছে। এইটা দেখার সাথে সাথে উনি তো ওইখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। ঘরের মধ্যে ওনার শাশুড়ি ছিল, ওনার শাশুড়ি বাইরে বের হয়ে এসে দেখেন যে ওনার পুত্রবধূর এই অবস্থা। তাড়াতাড়ি করে আরও কয়েকজন লোক ডাকেন, এরপর ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ওনার সেন্স যখন ফেরত আসে তখন উনি সবাইকে বলেন উনি কী দেখেছিলেন। ওনার শাশুড়ি যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে খুব সচেতন ছিলেন, উনি কাল বিলম্ব না করে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে বিষয়টা স্বাভাবিক না, কোনোভাবেই এটাকে হেলাফেলা করার সুযোগ নাই। যখন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর ওনাকে ঝাড়ফুঁক করে দিলেন, আর হুজুর একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে যে এই জিনটা খুবই ভয়ঙ্কর শ্রেণীর একটা পিশাচ জিন। এই গোত্রের জিন সচরাচর আসলে দেখা পাওয়া যায় না। মূলত উনি যখন ঘর থেকে বের হয়েছিলেন, অর্থাৎ দরজা দিয়ে বের হয়েছেন, তখন উঠানে নামেন নাই, বারান্দাতেই আছেন, তখন মূলত এই জিনটার নজর এসে পড়ে যায়, আর ওনার গর্ভে যে সন্তানটা ছিল এইটা সে দেখে ফেলে। আমরা অনেক সময় টক জাতীয় জিনিস দেখলে জিহবা দিয়ে লালা পড়ে, জিভে পানি চলে আসে, মূলত এই শ্রেণীর জিনেরা মহিলাদের গর্ভে থাকা সন্তানগুলোকে খেয়ে ফেলে। যখনই দেখেছে যে এই মহিলা গর্ভবতী, তখনই সে তার আসল রূপে ওই টিনের চালের উপর বসে আর তার জিহবা দিয়ে লালা গড়িয়ে পড়তে থাকে। মানে সে এতটা লোহাদুর হয়ে গিয়েছিল। এরপর তো হুজুর ঝাড়ফুঁক করে দিলেন। হুজুর বললেন যে এইবার এখন আর ঝাড়ফুঁকের কাজ নাই, এখন ডাক্তার দেখাও, আল্লাহ চাহেন তো বাচ্চাটা ঠিকঠাক থাকলেই হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার আলট্রাসাউন্ডও করলেন, করার পর দেখা গেল যে না, বাচ্চা ঠিকঠাকই আছে, বাচ্চা জীবিত আছে, তার অন্য কোনো ধরনের সমস্যা নাই। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বেশ কয়েকবার কিন্তু আলট্রাসাউন্ড করার একটা নিয়ম আছে, তবে গ্রামের লোকজন স্বাভাবিকভাবে এই বিষয়গুলো ওইভাবে আসলে মানতে চান না, বা ওরকম সুযোগও তারা পান না। দেখা যাচ্ছে যে একবার হয়তো বা করেন বা 2বার করেন, কিন্তু রেগুলার একটা চেক আপের মধ্যে থাকতে হয়। এটা কিন্তু গ্রামের লোকজন অনেক সময় অসচেতনতার কারণে এটা হয়ে ওঠে না। বা ওই দাদি উনি যখন এই প্রবলেমটা ফেস করছেন, তো এই সময়টা 90-এর দশকের কোনো একটা সময় বা তারও আগে হতে পারে, দাদি ঠিক সালটা মনে করতে পারেন নাই। তখন তো আসলে ওনারা ওই রকমভাবে এই ধরনের চিকিৎসা নিতে হবে এগুলো তো ভাবেনও নাই। গ্রামে তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই সন্তানাদি ভূমিষ্ঠ হয়ে যেত, গ্রামে কিছু ধাত্রী থাকতো, তাদের হাতেই বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠ হতো, হসপিটালেও নেওয়ার প্রয়োজন আসলে পড়তো না। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছিল, এই জন্যই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। দেখা গেলো সব কিছু ঠিকঠাক আছে, এরপরে আর আসলে ওরকমভাবে চেক আপ উনি করার নাই, দেখা গেলো সব ঠিকঠাক আছে, বাচ্চা নড়াচড়া করছে, পেটের মধ্যে সমস্যা তো নাই। বাচ্চা স্বাভাবিকভাবে যখন ভূমিষ্ঠ হলো, তখন সবার কাছে মনে হলো যে এই বাচ্চার মনে হয় কোনো একটা সমস্যা রয়েছে। বাচ্চাটা একটা কন্যা সন্তান হয়েছিল, এর হাত পা মনে হচ্ছে বাঁকানো। বাচ্চাটা বড় হতে থাকে, হাত পা বাঁকানো অবস্থা। আমরা অনেক সময় হাত যদি গোল করার চেষ্টা করি, 2 হাত কেমন হয়, 2 পা যদি একটু গোল করার চেষ্টা করি, যদিও বা সেটা পসিবল হয় না, কিন্তু যদি এরকম হতো কেমন হতো? মনে হচ্ছে এই বাচ্চার 2 হাত 2 পা ওই রকম, যেমন মাকড়সা তার পাগুলো যেভাবে বাঁকিয়ে মাটির উপর চলাচল করে। তো এই যে যিনি ভূমিষ্ঠ হয়েছেন, যাকে এই নাইম ভাই ফুপু বলে ডাকতেন, উনি ওই রকমভাবে নাকি চলাফেরা করতেন, যাকে উনি ওই বাসায় নিজেও দেখেছেন। মনে হচ্ছে একটা মাকড়সা হাঁটাচলা করছে, এমন একটা অবস্থা। ওই ফুপু কিন্তু এই ধরনের শারীরিক বিকলাঙ্গতা নিয়েই জন্মগ্রহণ করেছিলেন, এছাড়া অন্য সব কিছু আল্লাহর রহমতে স্বাভাবিক ছিল। তবে ওনার এই সমস্যাটা আর দূরীভূত হয়নি। এইরকম সমস্যা নিয়েই ওনাকে সারাটা জীবন চলতে হবে। আর নাইম ভাই জানিয়েছেন, এই যে নাহিদ ভাইয়ের বাবা 2015 সালে বিদেশ চলে যান।
এরপর থেকে নাহিদ ভাইদের সাথে আর কোনো যোগাযোগ সেভাবে হয়নি বললেই চলে। আর এই ঘটনাটি একটি সত্য ঘটনা, যা আসলে ওই পরিবারের লোকজন, বিশেষ করে ওই ফুপু, উনি ভয়ঙ্করভাবে সাফার করছেন। প্রিয় লিসেনার্স, আসলে গ্রামে অনেক ধরনের বিষয় প্রচলিত আছে যেগুলোকে আমরা কুসংস্কার মনে করি। আসলে কি সব কিছুই কুসংস্কার? সন্ধ্যার সময় মেয়েরা চুল খোলা রেখে বাইরে বের হয় না, ভর দুপুরে বাইরে বের হয় না। যখন এই দাদি বারান্দা এসেছিলেন তখন নাকি ওনার চুল খোলা ছিল। এই সময়গুলোতে জিনেরা চলাচল করে, যেটা কিন্তু হাদিসেও রয়েছে, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে না রাখার জন্য। আর এই সময়গুলোতে ভয়ঙ্কর সমস্ত জিনেরা চলাচল করে, আর তখন তাদের নজরগুলো আমাদের উপর পড়ে আমাদের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, যেমনটা হয়েছিল এই দাদি এবং ফুপুর বেলায়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নাইম ভাইকে। আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা আপনার কাছ থেকে পাবো। চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের 100তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের হরর নাইটের 100তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। এই ঘটনাটি মূলত ঘটেছিল 1965 কি 66 সালের দিকে। তখন তো ওই এলাকাগুলোতে রাস্তাঘাট বলতে তেমন কিছুই ছিল না। নদী পথে মানুষ অনেক কিছু আনা নেওয়া করত। ওই গ্রামে একজন ব্যাপারী ছিলেন, উনি চালের ব্যবসা করতেন। তার নাম ছিল জব্বার ব্যাপারী। এই জব্বার ব্যাপারী উনি নৌকা যোগে বিভিন্ন হাটে ঘাটে চাল পাঠিয়ে দিতেন। আর এই চালগুলো যিনি মেনটেন করতেন, বা যেই ব্যক্তিটার কাছে দায়িত্বটা দিতেন ওই জব্বার ব্যাপারী, তার নাম হচ্ছে আব্বাস আলী। এই আব্বাস আলী মূলত উনি একজন দিনমজুর ছিলেন, এবং বছর চুক্তি না, মানে এটা বলা যায় যে সারা বছর বা এইভাবে কন্টিনিউ চলছেই, ওই একই বাড়িতে উনি দিনমজুর হিসাবে থাকতেন আর কি। আব্বাস আলী বিয়ে করেছিলেন, যেই গ্রামে বিয়ে করেছিলেন সেই গ্রামের নাম হচ্ছে বাউইখোলা গ্রাম। আর এই যে জব্বার ব্যাপারী, তার যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে পাকড়তলা গ্রাম। এখন যে শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জের, তখন নাকি এটা পাবনার ভিতরে ছিল। এখন কিন্তু এই পাকড়তলা গ্রাম বা আদার্স যা যা আছে সব তো এই সিরাজগঞ্জের ভিতরেই পড়েছে। তো ওই সময়ের প্রেক্ষাপটে তখন তো এরকম উপজেলা এতগুলো হয়নি। তো এই যে পাকড়তলা গ্রাম, এটা ছিল ভাটির দিকে, আর এই বাউইখোলা গ্রাম ছিল উজানের দিকে। এক রাতের বেলা, রাত তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন আব্বাস আলীর কাছে মনে হলো যাই নৌকাটা নিয়ে শ্বশুর বাড়িতে যাই। ওই সময় তো মানুষ সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তো, গভীর ঘুমে বিভোর তখন সবাই। তো আব্বাস আলী তখন নৌকা নিয়ে রওনা দিয়েছেন ওই বাউইখোলা গ্রামের দিকে। দূরত্ব খুব বেশি না হলেও, যেহেতু ওই বাউইখোলা গ্রাম উজানের দিকে, উজান থেকে স্রোত ভাটির দিকে নেমে আসে, তো স্রোতের বিপরীতে যদি নৌকা চালাতে হয় তাহলে কিন্তু অনেক সময়ও লাগে, কষ্টও লাগে, যার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল তার শ্বশুরবাড়িতে যেতে। তো শ্বশুরবাড়িটাও ছিল একদম নদীর কাছাকাছি, নদীর পাশ দিয়ে কিছু খাল ঢুকে যায়, ওইরকম একটা খাল দিয়েই যেতে হয়, আর খালের ঠিক পাশেই তার শ্বশুরবাড়ি একদম লাগানো। তো উনি নৌকা নিয়ে এসে শ্বশুরবাড়িতে ডাকাডাকি করছেন, কাউকে ডাকাডাকি করছেন আর কি। তখন তো তারা গভীর ঘুমে। ওই সময় তার শ্বশুর আবার বলে উঠছে যে বেয়াক্কেল জামাইয়ের কাজ দেখছো, এ রাত দুপুরে আসতে বিরক্ত করতে, আক্কেল জ্ঞান কিছুই নেই। তো এই কথাটা আবার এই আব্বাস আলী শুনে ফেলেছেন। তার তো ভীষণ মেজাজ খারাপ হয়। সে সাথে সাথে নৌকা ঘুরিয়ে উনি আবার রওনা দিয়েছেন। ওই সময় তার ওয়াইফ আবার ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে এসে দেখেন যে তার স্বামী নৌকা নিয়ে চলে যাচ্ছে। তো উনি পেছন থেকে ডাকছেন, এই ফিরে আসো ফিরে আসো, কিন্তু উনি আর আসেননি। উনি রাগ করে নৌকা নিয়ে যাওয়া শুরু করেছেন। এখন উজান থেকে তো ভাটির দিকে যাবেন, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাবে, দাঁড় বাইতে হবে না, অর্থাৎ বৈঠা দিয়ে নৌকা না চালালেও হবে, আস্তে আস্তে এমনিতেই যেতে থাকবে। উনি শুধু বৈঠাটা ঠিকঠাক মতো ধরে রাখবেন যাতে করে নৌকার গতিপথটা ঠিক থাকে। উনি করেছেন কি, 2 পা পানির মধ্যে ডুবিয়ে রেখেছেন আর কি, এক পাশে 2 পা নামিয়ে রেখেছেন, আর
অন্য হাত দিয়ে একটা বৈঠা দিয়ে নৌকার গতিপথ ঠিক রাখার চেষ্টা করছেন। তো এইভাবে অনেকক্ষণ গেছেন। ওই সময় তার বিড়ি খাওয়ার ইচ্ছা জাগে। নৌকাটা একটা ছইওয়ালা নৌকা ছিল, ওই ছইয়ের মধ্যে বিড়ি ছিল, ম্যাচ ছিল। উনি তখন বিড়ি খাওয়ার জন্য উঠবেন, পাটা কেবল পানি থেকে উঠিয়েছেন, এমন সময় পানির নিচ থেকে খপ করে একটা হাত তার পা টেনে ধরে। আর যখনই পা টেনে ধরেছে তখনই পানির দিকে হ্যাঁচকা টান মেরেছে। ওই সময় হয় কি যে ওনার অন্য হাতে তো একটা বৈঠা ছিল, তো ওই বৈঠার কারণে সরাসরি উনি পানিতে পড়েন নাই। শরীরটা প্রথমে নৌকার পাটাতনের উপরে পড়েছে, এরপর পানির নিচে যাওয়া যখন শুরু করেছেন তখন উনি দুই হাত দিয়ে নৌকার সাইডের যে কাঠ এটা চেপে ধরেছেন। উনিও কিন্তু খুব শক্তিশালী ছিলেন, যেহেতু ভারী ভারী কাজ করতেন, ওনার শরীরে আল্লাহর রহমতে শক্তি টক্তি ভালোই ছিল। তো উনি তো নৌকার কাঠ ধরে রেখেছেন। আর পানির নিচে দেখা গেল যে এবার একটা হাত না, দুটো হাত। প্রথমে তো একটা হাত দিয়ে টান দিয়েছিল, এবার মনে হচ্ছে দুই পায়ে দুইটা হাত পড়েছে আর তাকে পানির নিচে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। উনি তো নৌকার কাঠ ধরে রেখেছেন, এত জোরে টানছে যে নৌকা এক পাশে হেলে যাচ্ছে। উনি একটা বিষয় ফিল করলেন, সেটা হচ্ছে নৌকা যখন খুব হেলে যায়, অর্থাৎ আরও গভীরে যাওয়ার মতো উপক্রম হয়, ওনার পা তখন মাটিতে ঠেকে যায়, অর্থাৎ ওইখানে গভীরতা খুব কম। যখনই পা মাটিতে থেকে যায় উনি আবার পা মাটির উপর দিয়ে উপর দিকে একটা বল প্রয়োগ করেন, যার ফলে উনি আবার কিছুটা উপর দিকে উঠে যান, আবার তার পা ধরে নিচ দিকে টান দেয়। এভাবে টানাটানি চলছে, উনিও কোনোভাবেই নৌকা ছাড়ছেন না, অনেক কষ্ট করে ধরে রাখছেন, মনে মনে যা দোয়া দরুদ আছে পড়ার চেষ্টা করছেন। এভাবে কিন্তু নৌকা ভেসে চলছে। তো এইভাবে যেতে যেতে একটা জায়গায় একজন লোক মাছ ধরে, তার নাম ছিল সত্য হালদার। এই সত্য হালদার উনি দেখছেন যে একটা খালি নৌকা ভেসে আসছে। উনি এটা দেখে বেশ অবাক হন। নৌকার মধ্যে একটা আলো জ্বলছে, ওই হারিকেন জাতীয় একটা জিনিস ছিল ওই সময়, ওইটা নৌকার মধ্যে তো ছিল। উনি দেখছেন যে কোনো মানুষজন নাই, কিন্তু নৌকা ভেসে আসছে। উনি দূর থেকে বলছেন, এই নৌকাকার রে, এই নৌকাকার রে, মানুষ কই, কেউ আসো নাকি, এইভাবে বলতেছেন। তখন ওই যে আব্বাস আলী, উনি তো একপাশে ঝুলে রয়েছেন, উনি বলছেন যে কাকা আমি আসি, আমি আব্বাস। তখন সত্য হালদার উনি ওনার কাছে থাকা ছোট একটা নৌকা নিয়ে এগিয়ে যান। তখন ওই নৌকাটা ধরেছেন, আব্বাস আলীকে টেনে তুলেছেন। উনি যখন টেনে তুলছিলেন তখন ওই সত্য হালদারের কাছে মনে হলো নিচ থেকে আব্বাস আলীকে খুব শক্তভাবে কেউ টেনে ধরে রেখেছিল। তবে আল্লাহর রহমতে সত্য হালদার তাকে উপরে টেনে তোলেন। টেনে তোলার পর কি হয়েছে সব কিছু শুনলেন। শোনার পর বললেন যে তুমি বাপু এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, থাকো এখন, আর একটু রাতটা পার হোক, ফজরের আজান দিক, তারপর চলে যাও। তা উনি ওই সত্য হালদারের সাথে গল্প গুজব করেন, বিভিন্ন বিষয় শেয়ার করেন। পরে ওই নৌকাটা নিয়ে আবার ওনার যেই মহাজনের বাড়ি, এই জব্বার ব্যাপারীর বাড়ি, সেখানে চলে যান। এই ঘটনার পর ওনার শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে ওভাবে জানা যায় না। তবে এই ঘটনার 1 কি 2 দিন পর উনি নৌকায় চাল বোঝাই করে একটা জায়গায় গিয়েছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে শিখরামপুর ঘাট। ওখানে উনি চাল টাল বিক্রি করেছেন, আরও কিছু মালামাল কিনেছেন, সেটা আবার পৌঁছাতে হবে এনায়েতপুর ঘাটে। ওই সময় তো এই পথ দিয়েই মূলত ব্যবসা বাণিজ্য হতো। তবে উনি যখন শিখরামপুর ঘাট থেকে নৌকা নিয়ে রওনা দিয়েছেন, উনি তো একা ছিলেন না, তখন নৌকায় তখন আরও বেশ কয়েকজন ছিল। সন্ধ্যা দিকে রওনা দিয়েছেন, আর এই নৌকা নিয়ে এনায়েতপুর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজরের আজান দিবে। তখন এই নৌকাগুলো নাকি ওই পাড় দিয়ে দাঁড় টেনে নিয়ে যেতে হতো, এমন একটা সিস্টেমে আর কি নৌকা নিয়ে যেতে হতো। আমরা অনেক সময় দেখেছি যে দাঁড় টানা, এই সিস্টেমটা এখন আসলে ওইভাবে দেখা যায় না, বা কোথাও আছে কি না এখন জানি না। লিসেনাররা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে দাঁড় টানা নৌকাগুলো কেমন হয়। দাঁড় টানা নৌকাগুলো নদীর বা খালের এক পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, আর 1 2 বা একাধিক ব্যক্তি দড়ি টেনে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, দাঁড় টানা নৌকা আর কি। তো এইভাবে দাঁড় টেনে নিয়ে যেতে হবে এই রাতের বেলা নদীর পাশ দিয়ে। তো আব্বাস আলী আরও কয়েকজন দাঁড় টানছেন, পালাক্রমে টানছেন আর কি। যখন তারা হাঁপিয়ে যান তখন অন্যরা আসে, আবার অন্যরা যখন হাঁপিয়ে যান তখন এরা আসে। তো এইভাবে অল্টারনেট করে ওনারা দাঁড় টেনে নিয়ে যাচ্ছেন। যেতে 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 খোকসাবাড়ি কালীবাড়ি নামক একটা জায়গা পড়ে, ওখানে একটা শ্মশান রয়েছে। আর শ্মশানের ওখানে একটা বটগাছ রয়েছে, বটগাছটা এখনও আছে। ওইখানে যখন আসছেন তখন শুরু হয় বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। এদিকে নৌকার উপরে চালের বস্তা টস্তা আছে,
এগুলো তো ভিজে যাবে, আরও কিছু নতুন মালামাল কেনা হয়েছে যেটা আবার এনায়েতপুর ঘাটে পৌঁছাতে হবে। কি করা যাবে? ওনাদের সাথে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ওই বস্তা ঢাকলেও নিজেদেরকে আসলে আচ্ছাদন করার মতো কিছু পাচ্ছিলেন না। কি করা যায় এমন সময় এই আব্বাস আলী দেখেন যে ওই দিনই, অর্থাৎ দিনের কোনো একটা সময় বা সন্ধ্যার পর হয়তো বা কোনো একটা সময় আর কি, একটা লাশ পোড়ানো হয়েছে শ্মশানে। আমরা দেখি যে লাশ পোড়ানো হলে যিনি মারা গেছেন, অর্থাৎ ওই লাশের ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিশেষ করে বালিশ, কাঁথা, কম্বল, তোশক, এই জিনিসগুলো কিন্তু শ্মশানে নিয়ে আসা হয়, ফেলে দেওয়া হয়। এই জিনিসগুলো ওখানে ফেলে দেওয়া ছিল। তখন এই আব্বাস আলী কী করেছেন, এই কাঁথা, কম্বল, বালিশ, তোশক এগুলো তাড়াতাড়ি করে সংগ্রহ করেছেন। সংগ্রহ করে নৌকায় নিয়ে গেছেন। নৌকায় নিয়ে গিয়ে সবাই ওইটার নিচে আশ্রয় গ্রহণ করেছেন, যাতে করে বৃষ্টিতে ভিজে না যান। এরকম তো বৃষ্টি চলছে, এই জিনিসগুলো আস্তে আস্তে ভিজে যাচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা কমে এসেছিল, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল। কখন যে ওনারা ঘুমায় গেছেন ওনারা নিজেরাও বলতে পারেন না। রাত তখন ঠিক কয়টা বাজে এটাও বলা মুশকিল, আনুমানিক 2টা-2:30 হতে পারে। আব্বাস আলী উনি ওনার শরীরের উপরে যেই কাঁথা কম্বল ছিল এগুলোতে টান অনুভব করছেন, কে যেন টানছে। উনি চিন্তা করলেন, কী ব্যাপার, কে টানে? উনি যখন ওই কাঁথার নিচ থেকে মাথাটা বের করেছেন তখন দেখেন খুবই বিভৎস এক দৃশ্য। উনি দেখেন যে অর্ধেক পোড়ানো আর অর্ধেক পোড়ানো হয়নি এমন একটা ডেড বডি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে লাশটা এখানে পোড়ানো হয়েছে, এর অর্ধেক বডি পোড়ানো হয়েছে, অর্ধেক বডি তখনও পড়েনি। এমন একটা লাশ এই কাঁথা কম্বল টানছে আর বলছে, হেই আব্বাস আলী, আমার কাঁথা কম্বল নিছিস কে? দে আমার কাঁথা কম্বল দে। এইটা দেখার সাথে সাথে উনি প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার দিয়েই উনি অজ্ঞান হয়ে গেছেন। তো ওনার চিৎকারে অন্যদের তো ঘুম ভেঙে গেছে। তাদের তো আসলে গভীর ঘুম ছিল না, হালকা ঘুমই ওই সময় ছিল আর কি। কারণ ওই ধরনের সিচুয়েশনে এরকম ভেজা কাঁথা কম্বল গায়ে দিয়ে তো আসলে ঘুম ভালো হয় না। তারপরেও ক্লান্ত শরীর ছিল, কিছুটা ঘুম তো তাদের আসবে, এটি স্বাভাবিক। তো ওনারা সাথে সাথে ঘুম থেকে জেগে যান। জেগে কিছুই দেখেন না, দেখেন যে আব্বাস আলী অজ্ঞান হয়ে পড়ে আছে নৌকার ভিতরে। তার যখন সেন্স ফেরানোর চেষ্টা করেন, সেন্স ফেরত আসে, তখন উনি বলেন যে এই ঘটনা। তখন ওনারা বলেন যে এখানে আর কাল বিলম্ব করা যাবে না, আর বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো, তাও এই লাশের কাঁথা কম্বল গায়ে দিব না। তখন এগুলো যেখান থেকে আনা হয়েছিল সেখানেই রেখে ওনারা রওনা দিয়েছেন ওই রাতের বেলাতেই। তবে আব্বাস আলী আর দাঁড় টানতে পারেন নাই। উনি বাড়িতে ফেরত আসেন পরবর্তীতে। আসার পর উনি খুব অসুস্থ হয়ে পড়েন। উনি 1 মাস কিছুই খেতে পারতেন না, যা খেতেন তাই বমি হয়ে বের হয়ে যেত। আর এখানে অদ্ভুত একটা ব্যাপার, যখন ওনার খাবারগুলো বমি হয়ে বের হয়ে যেত মনে হচ্ছে যে এগুলো পোড়া কয়লা হয়ে বের হয়ে এসেছে, এমন একটা অবস্থা। আস্তে আস্তে উনি খুব শুকিয়ে যেতে থাকেন। আর এই ঘটনার মোটামুটি 1.5 মাসের মতো, মানে এই ঘটনার বিশেষ করে এই যে লাশের সাথে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ পোড়া আধা পোড়া লাশের সাথে, তো এই ঘটনা ঘটার মোটামুটি 1.5 মাসের মতো নাকি উনি জীবিত ছিলেন। এরপর উনি মারা যান। আর ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো উনি এই সময়ের মধ্যে বলেছিলেন, বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয়েছে, তাদেরকে উনি ঘটনাগুলো বলেছিলেন। তখন যারা দেখেছিলেন তাকে, তারা বলেছিলেন যে ভয়ঙ্কর এক পিশাচের খপ্পরে আগে থেকেই এই আব্বাস আলী পড়ে গিয়েছিলেন, ওই যে পানিতে যখন উনি পা ডুবিয়েছিলেন তখন, ওই সময় তার পিছু পড়ে। আর রাতের বেলা মূলত যখন ওই শ্মশানে লাশ পোড়ানোর কাঁথা কম্বল গায়ে দিয়েছে, তখন মূলত ওই পিশাচটা তার উপর আরও বেশি করে আক্রমণ করতে সমর্থ হয়। আর ওই সময় তার ভেতরের বিভিন্ন অর্গানগুলোকে একদম নষ্ট করে দিয়েছিল। আর এভাবেই আব্বাস আলীর মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আসলেই বেশ অন্যরকম। একবার চিন্তা করুন, ওই ধরনের সিচুয়েশনগুলো যারা এটা ফেস করেছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর সেই পরিবেশ ছিল। ধন্যবাদ জানাচ্ছি ভুট্টু ভাইকে। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইটের 100তম আয়োজনের 3য় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছেই, আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে ইমেল করতে পারেন আপনাদের horrorworldmedia@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে অনেকেই আপনাদের হরর ওয়ার্ল্ড সম্পর্কে জানতে পারে। যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে, আর তারাও আমাদেরকে ঘটনা পাঠাতে উৎসাহিত হতে পারেন।
তাহলে অনেকটা পথ আমরা একসাথে ইনশাল্লাহ পাড়ি দিতে পারবো। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না প্রিয় লিসেনার্স। এখন আমরা আমাদের এবারের হরর নাইট এপিসোডের 100তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার কাছ থেকে এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমরা পেয়েছি। ওনার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রয়েছেন। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে জিতেন্দ্র চক্রবর্তী। উনি এই সংযুক্ত আরব আমিরাতের আল কোয়াইন নামক যেই জায়গাটাতে থাকতেন, তখন হচ্ছে এই ঘটনাটা মূলত বলেছিলেন সাদিকুর রহমান ভাইয়ের কাছে। কারণ সাদিকুর রহমান ভাই উনিও ওই সময় ওই জায়গাতে গিয়েছিলেন কাজের কারণে, একসাথে একই রুমে ওনারা থাকতেন। মূলত এই যে জিতেন্দ্র চক্রবর্তী ওনার দাদার ছোট ভাই, দাদা মানে হচ্ছে আপন দাদা, ওনার বাবার বাবা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অঞ্চলগুলোতে দাদা বলতে আমরা বড় ভাইকে বুঝাই, এই জন্য আমি একটু ডিটেলসে বলে নিলাম। তো দাদার আপন ছোট ভাই, তার নাম হচ্ছে অভিরাম। মূলত এই ব্যক্তিকে কেন্দ্র করেই আজকের এই ঘটনাটি। চলুন ঘটনায় চলে যাই। এই অভিরাম তান্ত্রিক যিনি, উনি এবং ওনার যেই পরিবার তারা বসবাস করতেন বা এখনও করেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বুরু শিবতালি নামক স্থানে। তো এই অভিরাম ওনারা ছিল 5 ভাই বোন, মানে 5 ভাই বোন। তবে তাদের মধ্যে সবার ছোট ছিল এই অভিরাম। সে খুবই চঞ্চল প্রকৃতি ছিল ছোট বয়স থেকেই। যখন এই অভিরামের বয়স 12 কি 13 বছর, তখন তার দাদার মৃত্যু হয়। তার দাদার মৃত্যুর রাতে যখন এই অভিরামও শ্মশানে যায়, প্রথম কোনো আত্মীয় স্বজনের লাশ পোড়াতে দেখেন। উনি দেখছিলেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তখন তো বেশ রাত হয়েছিল, চিতা জ্বলছিল। ওই আগুনের থেকে কিছুটা দূরে একজন নারী আর কয়েকটা পুরুষ লোক কিছু একটা করতেছে। এর মধ্যে এই যেই নারী, উনি কালো শাড়ি পরা ছিল এবং বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তো এই অভিরামের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়। তো অভিরাম তার কাছে যায়, কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও দিদিমা আপনি কি করছেন? তো এই ভদ্রমহিলা তাকান না, শুধু বলেন, এই তুই এসব কিছু বুঝবি না, যা এখান থেকে, হয়তো আমার পালিত কুকুরগুলো কিন্তু তোকে খেয়ে নেবে, যা ভাগ এখান থেকে। এই বলেই নাকি ওই মহিলা পাশে কিছু একটা দিকে ইশারা করেন হাত দিয়ে। আর তখনই দেখতে পান যে ওই ঝোপ জঙ্গলের ভেতর থেকে বড় বড় সাইজের কয়েকটা কুকুর বের হয়ে এসেছে। যেহেতু ওইখানে আরও অনেক লোকজন ছিল, জাস্ট কুকুরগুলোকে উনি দেখে একটু ভয় পেয়েছেন, তাছাড়া ভুতুরে কোনো কিছু এটা ওরকম মনে হয় নাই। তবে উনি ওইখান থেকে যখন চলে আসেন, তখন ওনার বাবাকে প্রশ্ন করলেন যে এরা কারা, এরা এখানে এসে কি করছিল এই মৃতদেহ পোড়ানোর সময়। তখন ওনার বাবা এই বিষয়ে কোনো উত্তর দেন নাই। উনি ওনার বড় ভাইকেও এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তখন উনি বলেন যে এরা তো আসলে তান্ত্রিক গোছের, এরা শ্মশানে বিভিন্ন ধরনের এই মন্ত্রতন্ত্র পাঠ করে, বিভিন্ন যজ্ঞ করে, মানুষজন এদের কাছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যায়। এগুলো অনেক দিন ধরে এখানে আসে, তুই তো আসলে এদিকে আসিস না বা এই শ্মশানে তো খুব একটা যাস না, এই জন্য দেখিস নাই। এগুলা অনেক আগে থেকে আসে, এদের সাথে ভয়ঙ্কর সমস্ত পিশাচগুলো চলাফেরা করে, যাদেরকে দিয়ে এরা অনেক কাজ করায়। এরপর এই অভিরামের মাথার ভিতরে এই বিষয়টা বেশ ভালো মতো চেপে বসে, তাদের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং গোপনে গোপনে এদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তো অভিরামের বয়স যখন 17 বছর, হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায়। সময়টা তো আসলে 70-এর দশকের মাঝামাঝি কোনো একটা সময়, তখন তো মোবাইল ফোনের এরকম চলমান থাকার তো কোনো প্রশ্নই নাই। টেলিফোন ছিল ভারতের বিভিন্ন জায়গায়। তো ওই সময় এই অভিরামকে খোঁজার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করেছিলেন। ওই সময় যে পেপার পত্রিকাগুলো রয়েছে সেখানে পরিবার থেকে তারা বিজ্ঞাপন দিয়েছিলেন, কিন্তু না, আসলে কোনো ধরনের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। কেননা যে ব্যক্তি নিজে থেকে আত্মগোপনে থাকে তাকে পাওয়াটা আসলেই খুব মুশকিল। এই অভিরাম বাড়ি থেকে চলে গিয়ে এক রহস্যময় সাধুর সন্ধান পায়, যার নাম ছিল বিষ্ণুপদ গোস্বামী। এই ব্যক্তিও নির্জন শ্মশানেই থাকতেন, দিনের আলোতে খুব একটা বের হতেন না। মূলত অভিরাম বাড়ি থেকে বের হয়েছিলেন এই টাইপের কোন একটা শ্মশান সাধুর সান্নিধ্য পাওয়ার জন্য। তো পেয়েও যান। এই যে সাধু, এ আবার মানুষ হিসাবে ভালো ছিল। সে তন্ত্র সাধনা করত, পিশাচ সাধনা করত, তবে মানুষ হিসাবে অতটা আসলে খারাপ বলা যায় না। তার কথাবার্তায় এতটুকু বুঝে নিলেন অভিরাম, যেহেতু তার বয়স প্রায় 17 হয়ে গেছিল ওই সময় আর কি, যখন সে নিরুদ্দেশ হয়ে যায়। এই কারণে মানুষ সম্পর্কে একটা ধারণা তো হয়েছিল। এই সাধুর কাছে সে যায়, সে তন্ত্রমন্ত্র শিখতে চায়,
ওই সাধুর যে বাসস্থান, যে আশ্রম ছিল, সে যে সেখানে একা থাকতো, নির্জন বাস করতো, বিষয়টা এরকম না। তার আরও কিছু শিষ্য ছিল। ওখানে অভিরাম যায়, জানায় যে সেইভাবে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে এসেছে, সে এটা শেখার জন্য এসেছে। তো সাধু তাকে দেখে কিছুক্ষণ ভাবেন, তারপর চিন্তা করেন যে এই ছেলেটাকে দিয়ে কাজ হবে, এর আগ্রহ আছে, একে দিয়ে আসলে কোনো কাজ করানো সম্ভব। এরপর বলেন যে আসলে এই কাজ করতে হলে তোকে 5 রাত 5টা শ্মশানে কাটাতে হবে, 5 ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। এরপরে তোর মন এবং শরীর প্রাথমিকভাবে তৈরি হবে, তারপরও আরও অনেক কাজ আছে। এই 5 রাত কাটাতে পারলেই বোঝা যাবে যে আসলে তুই পারবি কি পারবি না। এদিকে এই সমস্ত কথা যখন শুনলেন এই অভিরাম, উনি বললেন যে 5 রাত কেন, 50 রাত কাটাতেও আমি রাজি, যেহেতু বাসা থেকে বের হয়ে আসছি, এই জিনিসগুলো আমি শিখেই তারপরে বাড়িতে ফিরবো। তো সাধু বলেন ঠিক আছে, সামনের অমাবস্যা তো বেশি দেরি নাই, মাত্র কয়েকদিন আছে, ওই রাতেই তোর প্রথম পরীক্ষা হবে, আর 5 মাস সময় লাগবে, কেননা একটা অমাবস্যার পরে আর একটা অমাবস্যা আসতে তো মাঝখানে কিছুটা সময় থাকে। তো প্রতি মাসে একটা অমাবস্যায় তাকে একটা শ্মশানে বসিয়ে দিবেন এই সাধু। একটা কাজ যদি সে সফলভাবে করতে পারে, পরবর্তী অমাবস্যায় তাকে পাঠানোর জন্য ওই সাধু তৈরি করবেন। তো এরকমই কথা হয় আর কি। কি কি করবেন সব কিছু বলে দিবেন ওই সাধু। তো প্রথম রাত এই অভিরাম উনি ওই সাধুর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে উনি সুভাষপুর নামক একটা জায়গা ছিল ওই এলাকাতে, বা ওই এলাকা থেকে বেশ দূরে, এই সুভাষপুর একটা শ্মশান ছিল, ওইখানে উনি যান। তো ওই সাধুর দেয়া তেল, ছাই, হাতে রুদ্রাক্ষের মালা, এগুলো নিয়ে ওই শ্মশানে গিয়েছেন। পুরনো একটা পাথর ছিল, একটা শিবলিঙ্গ ছিল ওইখানে, তো ওইখানে গিয়েছেন। ওখানে দেখলেন যে একটা চিতা প্রায় নিভু নিভু, অর্থাৎ ওখানে লাশ দাহ করা হয়েছে, আগুন পুরোপুরি নেভে নাই, এমন একটা অবস্থা। সে তো ওখানে গিয়ে চোখ বন্ধ করে সাধুর শিখিয়ে দেয়া মন্ত্র জপ করছে। হঠাৎ করে পেছন দিকে একটা শব্দ শুনতে পায়, মনে হলো মাটি ফুঁড়ে কোনো কিছু বের হচ্ছে, এমন একটা শব্দ। এই শব্দ পেয়ে সে পেছনে তাকায়, কিন্তু কিছু দেখে না। কিছুক্ষণের মধ্যে দেখে একটি কালো বিড়াল তার পায়ের কাছে এসে বসেছে। এই কালো বিড়ালটার চোখগুলো বেশ বড় বড় আর একদম সাদা। এটা দেখার পর অভিরাম চোখ বন্ধ করে নেয়। সে মনে মনে ভয় পেলেও সাহস হারায়নি। সে বুঝতে পারে আস্তে আস্তে তার মনোযোগ নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অশরীরীগুলো এখানে হাজির হয়েছে। তো ওই রাতে জাস্ট এতটুকুই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ওই পেছনে একটা শব্দ, এরপর বিড়াল পাশে এসে বসেছে, এরপর সে মন্ত্র পাঠ করেছে ভোর পর্যন্ত। এর ভিতরে অন্য কোনো ভয়ের ঘটনা বা ভয়ঙ্কর কিছু এসে তাকে ভয় দেখিয়েছে এরকম কোনো কিছু হয়নি, ওই বিড়ালটা ছাড়া আর ওই শব্দ ছাড়া। সকালবেলা যখন সে আসছে সাধুর আশ্রমে এই বিষ্ণুপদ গোস্বামীর কাছে, কি হয়েছে যখন বলল, তখন এই সাধু হেসে দেন। হেসে দিয়ে বলেন, তোর ভাগ্যটা আসলেই ভালো রে, তুই কখনোই কোনো মানুষের খারাপ কিছু করতে পারবি না, তুই শুধু মানুষের উপকারটাই করতে পারবি, আর তুই অনেক সহজেই অনেক কিছু পেয়ে গেছিস বলে মনে হচ্ছে। এত সহজে কেউ কখনোই কিছু পায় না। তুই আরও 4 রাত, এটা তো তোকে করতেই হবে 4 অমাবস্যায়, তবে তুই চালিয়ে যা। এই কথা বলার পর অভিরামের মনের মধ্যে নতুন এক আশার আলো সঞ্চারিত হয়, কারণ ওই রাতে তো ওই 2টা জিনিস ছাড়া অন্য কোনো ভয় তো সে পায় নাই, কোনো ভয়ঙ্কর অবয়ব সে দেখে নাই। তো যাই হোক, এর ভিতরে ওই আশ্রমে থাকে, সাধু কি করে না করে দেখে, বিভিন্ন লোকজন ওই সাধুর কাছে আসে, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। সাধু মাঝে মাঝে তাকে কিছু কাজ দেয়, কাজগুলো করে। এরকম করতে করতে দেখতে দেখতে আরও দিন কেটে গিয়ে পরবর্তী অমাবস্যার সময়টাও চলে আসে। ওই রাতটা তার জন্য দ্বিতীয় রাত ছিল। তো সাধু সব কিছু বলে রেখেছিলেন কোথায় যেতে হবে, 5টা ভিন্ন ভিন্ন শ্মশানে। তো এরকম একটা শ্মশানে সে যায়। ওই এলাকায় তো আসলে ম্যাক্সিমাম লোকই হিন্দু ধর্মাবলম্বী, যার কারণে শ্মশান কিন্তু অনেকই রয়েছে। দেখা যাচ্ছে যে কিছু দূরে দূরে বা কয়েক মাইল দূরে দূরে কিন্তু শ্মশান রয়েছে। তো এরকম একটা শ্মশানে সে যায়। যাওয়ার পর ওই শ্মশানে যাওয়ার সময় কথা ছিল যে আগুন জ্বালিয়ে বসতে হবে ওই রাত্রে। তো আগুন জ্বালিয়ে বসেছে। এটা যখন করেছে তারপর বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছে। আগুন নিভু নিভু যখন হয় তখন ওই যে সাথে নিয়ে যাওয়া কাঠগুলো আবার জ্বালায়। তো এইভাবে চলছে আর কি। হঠাৎ করে দেখতে পায় যে, মানে তাও ঘন্টা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে দেখতে পায় যে একটা কুকুর কোন একটা চিতার পাশে পড়ে থাকা একটা মৃতদেহের হাড় মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। মানে সে নিতে পারছে না, বেশ বড় একটা মনে হয় শরীরের একটা অংশ, পুরোপুরি পড়ে নাই, ওরকম হাত পড়া অবস্থাতেই রেখে চলে গিয়েছিল। তো এটা দেখার পর তার মনের মধ্যে
একটা চিন্তা উদিত হয়, সেটা হচ্ছে যে একটা মৃতদেহ আত্মর অবস্থায় পড়ে আছে, একটা মানুষ এইভাবে কুকুর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ টেনে নিয়ে যাবে, এটা কেমন হয়? সে ওইখান থেকে উঠে গিয়ে ওই কুকুরটাকে তাড়িয়ে দেয়। কুকুরটা একবার তাকিয়ে দেখে অভিরামের দিকে। অভিরামের কাছে মনে হলো এই কুকুরটার চোখের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু ছিল। সে আবার ফিরে এসে ওই জায়গায় বসে মন্ত্র জপ করা শুরু করে। হঠাৎ পেছন থেকে কর্কশ একটা গলা শোনা যায়। মনে হচ্ছে কোনো কিছু শব্দ করতে করতে তার দিকে আসছে। তাকিয়ে দেখে যে এটা ওই কুকুরটা তার দিকে ধেয়ে আসছে, চোখগুলো জল জল করছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, মন্ত্র পড়তে থাকে। এর কিছুক্ষণ পর তার পাশে অন্য কোনো কিছু একটা উপস্থিতি টের পায়। সে চোখ খুলে দেখে এই কুকুর থেকে 100 গুণ বড় বিশাল আকৃতির একটা কুকুর। একটা স্বাভাবিক আকৃতির কুকুরের মধ্যে যদি 100টা কুকুর ঢোকায় দেওয়া হয়, তার আকৃতি কত বড় হতে পারে? ওই রকম সাইজের একটা কুকুর। মনে হচ্ছে যে এই কুকুরটাকে দেখে ওই কুকুরটা পালিয়েছে। আগের কুকুর যে এটা না, এটা সে বুঝতে পারে। এরপর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সে ওইবার ভয় পেয়েছিল আর কি। সকালে সে উঠে দেখে সেই বিষ্ণুপদ গোস্বামী যে সাধু তার পাশে বসে আছে অচেনা একটা জায়গায় গাছের নিচে। এটা তার আশ্রম না, আর তার গায়ে রক্তের দাগ, অর্থাৎ ওই সাধুর গায়ে রক্তের দাগ। এটা দেখার পর সাধুকে প্রশ্ন করে যে আপনার গায়ে রক্তের দাগ কিসের, আর আমি এখানে কিভাবে আসলাম? আমি তো অন্য জায়গায় ছিলাম। তখন সাধু বলেন যে তোকে দিয়ে আর হবে না রে বাবা, তুই এখানেই সমাপ্তি কর, তুই আর আগাস না সামনে, তুই চলে যা। কিন্তু অভিরাম নাছরবান্দা যে না, আমি করবই। তখন ওই সাধু বলে যে তুই তো বিশাল বড় বিপদে পড়তে গেছিলি, তুই এখান থেকে উঠলি কেন? উঠতে গিয়েই তো বড় বিপদে পড়ছিস। তারপরে তুই মানুষ হিসাবে একটা মৃতদেহকে সম্মান করেছিস, যার কারণে আর একটা শক্তিশালী অশরীরী এসে তোকে অন্য আর একটা পিশাচ থেকে বাঁচিয়েছে। এরকম ঘটনা সচরাচর হয় না। প্রথম রাতের কোনো একটা ভালো বিষয়ের প্রেক্ষাপটে দ্বিতীয় রাত্রে তুই বেঁচে গেছিস, তুই চলে যা। এদিকে অভিরাম বলে না, আমি যাব না, আমি যাব না। সে তো এরকম বলতেছে ক্রমাগত, সে তান্ত্রিক হবেই। একটা পর্যায়ে সেই বিষ্ণুপদ গোস্বামী উনি বলেন আচ্ছা ঠিক আছে, দেখি পরবর্তী রাতের জন্য তোকে তৈরি করা যায় কিনা। পরবর্তী বেশ কিছুদিন তাকে তৃতীয় রাতের জন্য তৈরি করেন। এরপর একটি পুরনো শ্মশান সেখানে পাঠান। এই শ্মশানটা একটা ছোট নদীর ধারে, এখানে কেউ যায় না, ওখানে আসলে লাশ পোড়ায়ও না, অনেক আগে পোড়াতো আর কি। তো কথিত আছে এখানে নাকি একটা সাদা কাপড় পরা অশরীরীকে দেখা যায়, সে এখানে ঘোরাফেরা করে, অনেকেই তাকে দেখেছে আর কি। তো ওইখানে বসে সে মন্ত্র জপ করতে শুরু করে। একটা পর্যায়ে হয় কি, মনে হচ্ছে তার শরীরটা অনেক ঠান্ডা হয়ে আসছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ ওই সময় কিন্তু শীতকাল ছিল না। এক মুহূর্তে তার কাছে মনে হলো তার গলার উপরে কেউ বসে আছে। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। এরপর তার কাছে মনে হলো শরীর থেকে ওই জিনিসটা সরে গেল। ওই রাত্রে আরেকটা জিনিস সে দেখে, সেটা হচ্ছে যে একটা অবয়ব সাদা কাপড় পরা, তার চেহারা বোঝা যাচ্ছে না, তবে ভালো চাঁদের আলোয় তো আসলে ওই সময় থাকার প্রশ্নই আসে না, যেহেতু অমাবস্যা রাতেই তাকে ওখানে বসতে হয়েছিল, চাঁদের আলো তো নাই। তবে ওই যেই অবয়বটা সাদা কাপড় পরা, তাকে সে দেখছিল, কিন্তু তাকে দেখে আক্রমণাত্মক মনে হয় নাই তার প্রতি, অর্থাৎ এই অভিরামের প্রতি। তো যাই হোক, ওই রাতটা জাস্ট এতটুকুই হয়েছে, আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এরপরের অমাবস্যা সাধুর কথা মতো আর একটা শ্মশানে যায়, গিয়ে দেখে যে একটা জায়গায় মাটিতে আগুনের বিভিন্ন জিনিসগুলো আছে, চিহ্ন রয়েছে। মনে হয় কিছুক্ষণ আগে এখানে দাহ করা হয়েছে। কয়লাগুলো তখনও গরম ছিল আর কি। কোনো কোনো কয়লা তখনও লাল টকটকে হয়েছিল, কোনো কোনো জায়গায় পুরো কয়লার জায়গা না, কিছু কিছু অংশ আর কি তখন দেখা যাচ্ছিল যে এখনই নিভে যাবে এমন একটা অবস্থা, ধোঁয়া উঠছিল। তো ওই রকম একটা জায়গার পাশে বসে তাকে মন্ত্র জপ করতে হবে। সে সেখানে মন্ত্র জপ করছে অনেকক্ষণ হয়ে যায়, কোনো ভয়ের ঘটনা ঘটে না। এরকম করতে 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 শেষ রাত, অর্থাৎ যখন তার মন্ত্র জপ করার সময়টা শেষ হয়ে এসেছে, তখন সে দেখে তার সামনেই, চোখের সামনেই দেখে যে মাটির ভেতর থেকে একটা হাত উপর দিকে উঠে এসেছে। আর এই হাতটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসে। অনেক সময় আমরা যদি সরু কোনো জায়গা দিয়ে উপর দিকে উঠি, তখন হাতটা উপরের দিক দিয়ে দুই হাতের উপর ভর করে মাথাটা উঁচা করি না, মনে হচ্ছে ওই রকম করে কোনো একটা অবয়ব ভেতর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর তার চেহারাটা খুব ভালো করে সে দেখতে পাচ্ছিল না, যেহেতু অন্ধকার ছিল। যতটুকু দেখা যাচ্ছিল তাতে চেহারাটা খুব বেশি ভয়ঙ্কর এরকম মনে হচ্ছিল না, অনেকটা
কাদা মাটি মাখানো কোনো একটা মনুষ্য অবয়বের মতোই মনে হচ্ছিল। তবে ওই জিনিসটা ওঠার পর এই অভিরামকে বলে, অভিরাম ভয় পাস না, তুই আসছিস ভালো, যা তোর সাথে আমার পঞ্চম রাতে দেখা হবে। এটা বলার সাথে সাথে ওই অবয়বটা একদম ভ্যানিশ হয়ে যায়। এই কথাও যখন ওই গুরুকে গিয়ে বলেছেন এই অভিরাম, গুরু বলেন যে হ্যাঁ এটাও ভালো লক্ষণ, ঠিক আছে, পরবর্তী ধাপের জন্য তোকে তৈরি করব। এর পরের অমাবস্যার জন্য গুরু তাকে বিভিন্ন ধরনের রিচুয়াল করায়, আস্তে আস্তে সে তৈরি হয়েছে আর কি। পঞ্চম রাত, যেটা অর্থাৎ পঞ্চম অমাবস্যায় সবচেয়ে পুরনো একটা শ্মশান ওই এলাকা, সেখানে তাকে যেতে হয়। এই শ্মশানে পৌঁছতে হলে নাকি জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, মধ্যরাতে যেতে হবে। আর ওই সময়ের আবহাওয়াটা একটু ঝড়ো আবহাওয়া ছিল আর কি, এমনিতেই মানে প্রাকৃতিকভাবেই কোনো ভূত প্রেত যে ঝড়ের আবহাওয়া সৃষ্টি করছে বিষয়টা এরকম না। যেহেতু অমাবস্যার রাত এটা ছিল, ঝড়কে ভয় পেলে তো চলবে না, সেটা তো হবেই। ওই ঝড়ো আবহাওয়ার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। আর যাওয়ার আগে কিন্তু ওই বিষ্ণুপদ গোস্বামী যিনি সাধু, তিনি কিন্তু অভিরামকে কাছে নিয়ে বলেছিলেন যে তোর মন পরিষ্কার, তোর মনে কোনো লোভ নেই, আমার বিশ্বাস তুই তোর কাজে সফলতা অর্জন করতে পারবি, যা তুই যা, ভয় পাস না। এরপর সে তো চলে যায়। শ্মশানে ঢোকার পরপরই শুরু হয়ে যায় খুবই ঝড় তুফান, এমন ঝড় তুফান যে ওখানে বসে থাকাই কষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে ঝড় তুফান কমে আসে, তারপর একটা পুরনো চিতার পাশে এসে বসে পড়ে। এরপর গুরু শিখিয়ে দেয়া মন্ত্র জপ করতে থাকে। হঠাৎ করে মনে হলো চারদিকে এতটাই নীরবতা বিরাজ করছে, এতটাই নিস্তব্ধতা, রাতের নিশাচর প্রাণীগুলো তাদের ডাক থামিয়ে দিয়েছে। নিঃশ্বাসের শব্দ মনে হচ্ছে ভয়ঙ্করভাবে তার দিকে ফেরত আসছে, বাতাসও মনে হচ্ছে থেমে গেছে। হঠাৎ ধীরে ধীরে একটা কালো ছায়া তার সামনে আবির্ভূত হয়। ছায়াটির চোখ আগুনের মতো জ্বলছে, তবে তার শরীর থেকে এক ধরনের সুগন্ধি বের হয়ে আসছে। সেই সাথে কোনো কিছু পোড়ালে, কাগজ বা অন্য কিছু পোড়ালে এক ধরনের গন্ধ হয় না, মনে হচ্ছে ওই রকম একটা গন্ধও আসছে। তার চুলগুলো বেশ লম্বা। এটা দেখার পরও অভিরাম কিন্তু মন্ত্র পড়া থামায় না, সে মন্ত্র পড়তেই থাকে। এবার সে অনুভব করে এই ছায়ামূর্তিটার মাথা একদম তার মাথা থেকে 1 কি 2 ইঞ্চি দূরে আছে, মানে তার মুখের একদম কাছাকাছি মাথা নিয়ে এসেছে, তাকে এত কাছাকাছি দেখছে আর কি, এত কাছ থেকে তাকে দেখছে। অভিরামের কাছে মনে হলো ওই ছায়ামূর্তি নিঃশ্বাস নিচ্ছে, ওই নিঃশ্বাসের যে গরম বাতাস এটাও তার মুখে এসে লাগছে। চোখের সামনে এই জিনিসটা দেখছে, ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে। এরপর অভিরাম ফিল করে যে সে যেখানে বসে আছে মনে হচ্ছে মাটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, শক্ত মাটি মনে হচ্ছে আস্তে আস্তে কাদামাটি হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সে ওই কাদামাটির মধ্যে ডুবে যাচ্ছে, চোরাবালির মধ্যে পড়ে গেছে এমন মনে হচ্ছিল। আর এটাও মনে হচ্ছে নিচে কেউ তাকে টানছে, আস্তে আস্তে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে করে আস্তে আস্তে সে ডুবে যাচ্ছে। এরপর সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। এবার দেখে সবকিছু স্বাভাবিক, তবে ছায়ামূর্তিটা এবার মাথা একদম কাছে নিয়ে যে দেখছে তাকে, বিষয়টা এরকম না, সে একটু দূরে দাঁড়িয়ে আছে। ওই ছায়ামূর্তিটা হাত উঁচা করে, আমরা অনেক সময় আশীর্বাদ করতে দেখি না, হাত উঁচা করে, মনে হচ্ছে ওই রকম আশীর্বাদ করলো। এরপরে ওই ছায়ামূর্তিটাও নাই, যখন দেখলো ছায়ামূর্তিটা নাই তখন এই অভিরাম অজ্ঞান হয়ে যায়। এদিকে তার যে ওস্তাদ উনি লোক পাঠিয়েছিলেন অভিরামকে নিয়ে আসার জন্য, কারণ জানতেন যে কোনো একটা সমস্যা হতে পারে। তো লোকরা যায় দেখে যে অভিরাম অজ্ঞান হয়ে পড়ে আছে, তারা তাকে নিয়ে আসে ওখান থেকে। অভিরাম তখন অজ্ঞান ছিল। আশ্রমে আসার পর তার জ্ঞান ফিরে দেখেন যে সাধু খুব খুশি। আশ্রমে থাকা বিভিন্ন যে শিষ্য আছেন বা বিভিন্ন লোকজন সমস্যার সমাধান যারা আসেন তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। মিষ্টিমুখ করার কারণ কি, এটা যখন সবাই জিজ্ঞেস করলেন তখন এই বিষ্ণুপদ গোস্বামী নাকি বলেছিলেন যে এই অভিরাম ছেলেটা এমন একটা কিছু অর্জন করেছে, আর এত সহজে অর্জন করেছে, যেটা এই তন্ত্র সাধনায় খুবই বিরল জিনিস। এটা আসলে কেউ পায় না, এত সহজে পায় না, এত কম ভয় পেয়ে কেউ আসলে এগুলো অর্জন করতে পারে না। এত সহজে এটা হাসিল করা লাখে একজন সাধকের কপালে জোটে, কিন্তু এই অভিরাম সেটা করতে পেরেছে। আর এই সাধুর এত বছর জীবনে যত শিষ্য সে দেখেছে বা শিষ্যত্ব দিয়েছে বিভিন্ন ব্যক্তিদেরকে, এই প্রথম এই ছেলেটা অর্থাৎ এই অভিরামী এই বিরল সৌভাগ্য নাকি অর্জন করতে পেরেছে। এই জন্যই সে খুশি হয়ে মিষ্টি বিতরণ করছিল। আর সাধু বললেন যে এখন থেকে তোর আসল শিক্ষা শুরু হলো, এখন থেকে তোকে যে বিভিন্ন জিনিসগুলো শেখানো হবে এই জিনিসগুলো এখন থেকে কার্যকর হবে। এরপর থেকে তার তন্ত্র সাধনার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়।
তো বিভিন্নভাবে আসলে তন্ত্র সাধনা উনি করেছেন, কিভাবে করেছেন এটা অনেক বড় গল্প, এগুলো আসলে অনেকটা কমন আর কি। বিভিন্ন সময় আমরা শুনি না যে কিভাবে তন্ত্র সাধনা করে, এই জায়গাতে একটা কমন জিনিস। যাই হোক, এগুলো আমরা আর আলোচনা করব না। বিভিন্নভাবে উনি করেছেন। এর মধ্যে নাকি একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে একবার একটা মন্ত্র জপ করতে হবে 108 বার একটা পোড়া দেহের কাছে, অর্থাৎ কোনো একটা মানুষ পোড়ানো হয়েছে কিন্তু পুরোপুরি পোড়েনি, এমন একটা পোড়া দেহের পাশে বসে মন্ত্র জপ করতে হবে 108 বার। তো সে করছে, 55 বার পড়েছে। সাধু বলে দিয়েছেন 55 বার পড়ার পরে থামবি, দেখবি যে কিছু হয় কিনা, এরপর আবার পড়া শুরু করবি। তো 55 বার যখন পড়েছে কিছু হয় না, পরে যখন পড়া শুরু করছে হঠাৎ করে দেখে যে একটা ধোঁয়া কোত্থেকে যেন বের হচ্ছে, সাদা ধোঁয়া। এই সাদা ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের মতো অবয়বের রূপ নিল, তবে পুরোপুরি মানুষের মতো না, জাস্ট ধোঁয়ার মতোই, তবে মনে হচ্ছে একটা মানুষের শেপ আর কি। ওই ছায়াটি বলে ওঠে, আমাকে কি তুই মুক্তি দিবি নাকি ব্যবহার করবি? এই কথা শোনার পর অভিরাম নাকি বলে, আমি তোর সাহায্য চাই, দাসত্ব নয়, দাস হিসাবে রাখতে চাই না, তুই আমাকে সাহায্য করবি। এই কথা শোনার পর নাকি ওই ছায়াটি হেসে দেয়, হাসির শব্দও পাওয়া যায়। এরপর ওই ছায়াটি বলে, তুই আমাকে ভালো এবং খারাপ দুইটা কাজই করতে বলতে পারিস, তবে মনে রাখিস ভালো কাজে তোর জন্য ভালো, আর খারাপ কাজ আমাকে দিয়ে করালে তুই তোর বিপদ ডেকে আনবি। তুই বললে আমি না করবো না, করে দিব, তবে শর্ত কিন্তু এটাই। এই বলে নাকি ওই ছায়াটি মিলিয়ে যায়। আর এই ঘটনার পর তার যিনি আধ্যাত্মিক গুরু, এই বিষ্ণুপদ গোস্বামী, উনি নাকি আনুষ্ঠানিকভাবে তাকে সাধু হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন আর বলেছিলেন, আজ থেকে তুই অঘরী অভিরাম নাম দেন। যদিও বা অঘরী হওয়ার পথটা আরও কঠিন, তবে তাকে অঘরী অভিরাম বলে অভিহিত করেন। এরপর থেকে এই অভিরাম তান্ত্রিক অঘরী অভিরাম বলেই পরিচিতি লাভ করেন। অঘরী হতে হলে কিন্তু বেশ কিছু বিষয় মেনটেন করতে হয়। তাকে রুদ্রাক্ষের মালা পরানো হয়, ছাই মাখা গেরুয়া বসন দেওয়া হয়, হাতে দেওয়া হয় একটি ত্রিশূল আকৃতির লোহার একটা ত্রিশূল, আরও এরকম বেশ কিছু বিষয় তাকে দেওয়া হয়। এরপর বলে দেওয়া হয় যে যতটুকু অর্জন করেছিস এটার মধ্যেই সীমাবদ্ধ থাক, আর বেশি আগানোর দরকার নাই, তুই এখন বাড়ি চলে যা। বাড়ি চলে যাওয়া এ কথা শোনার পর এই অভিরাম বেশ অবাকই হয়েছিলেন, কারণ হচ্ছে অঘরীদের আসলে পরিবার বলে কিছু থাকে না, পরিবার থেকে বাইরে চলে আসতে হয়। যাই হোক, যেহেতু গুরু বলেছেন পরিবারের কাছেই চলে আসেন, তবে পরিবারের কাছে থাকলেও উনি সংসারের যে সমস্ত ব্যাপারগুলো আছে এগুলোতে কখনো জড়ান নাই, উনি আলাদাই থাকতেন। বাড়িতে চলে আসার পর উনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করতেন। লোকজন তাকে গুরুজি বলে ডাকতেন, একটা আশ্রম করে তোলেন আর কি। বয়স তার বেশি হয় নাই, 17 বছর বয়সে চলে গেছে। এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম 1 বছর সে সময় নিয়েছে, 1 বছরের মধ্যে সে নিজেকে তৈরি করেছে। আর তার যিনি গুরু বিষ্ণুপদ গোস্বামী, সেও তার উপর খুশি হয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানে একটা তরুণ বয়সী একটা ছেলে এরকম সাধক হয়ে গেছে। মোটামুটি অনেক লোকই তার কাছে আসে, তবে অধিকাংশ লোকজনই যে সমস্ত সমস্যা নিয়ে আসে এর মধ্যে কেউ কাউকে ভালোবাসে, তাকে পেতে চায়, কেউ ব্যবসায় সফলতা অর্জন করতে চায়, কারো উপর কারো রাগ আছে, সে প্রতিশোধ নিতে চায়। দেখা যাচ্ছে যে মহিলারা যারা আসে এদের প্রত্যেকেরই একটা কমন বিষয় মানে খেয়াল করা যায়, যেটা অভিরাম খেয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে কোনো একটা মহিলার সন্তান সম্ভবা হয়েছে, তারই আর এক আত্মীয় সে এসেছে এমন কোন একটা তন্ত্র প্রয়োগ করতে যাতে করে ওই মহিলার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 100টা মহিলা আসলে তার মধ্যে 80টা মহিলারই ধান্দা এটা থাকে, মানে এমন প্রতিশোধ পরায়ণ। সে তো এই খারাপ কাজগুলো করতে চায় না। এই ধরনের খারাপ কাজগুলো যখন তার কাছে আসতো সে সরাসরি না করে দিত, তুই চলে যা, এই কাজ আমার দ্বারা হবে না। তো এইভাবেই ফেরত দিয়ে দিত, শুধু ভালো কাজগুলোই সে করতো। তবে হয় কি যে বিভিন্ন সময় আসলে অনেক ধনী লোকজন তার কাছে আসা শুরু করেছে, আর তার বয়সও কম। একটা পর্যায়ে তার মধ্যে একটু একটু করে লোভ ঢুকতে থাকে। একদিন এক চাষি তার কাছে আসছে। চাষি এসে বলে যে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি নাকি তার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। চাষি এসে এমন কান্নাকাটি শুরু করেছে যে আমার তো আসলে আর কোনো কিছু করার উপায় নাই, ওই প্রভাবশালী ব্যক্তিকে আমি কিভাবে ঘায়েল করব? আমার ছেলেকে জেলে পাঠিয়েছে, তুমি একটা প্রতিশোধ নাও, আমার প্রতিশোধ চাই। তখন এই চাষির কান্নাকাটি দেখে অভিরাম সে চিন্তা করে এই প্রভাবশালী ব্যক্তিকে শায়েস্তা একটা করতেই হবে। এত বড় সাহস, একটা নিরীহ ছেলেকে
সে জেলে ঢুকিয়েছে, এমন একটা তন্ত্র প্রয়োগ করে, ওই তন্ত্র প্রয়োগের কারণে ওই প্রভাবশালী ব্যক্তির যেই গোডাউনের মতো ছিল, যেখানে সে ধান বা অন্যান্য জিনিস রাখতো, তারপর পাটের গোডাউন ছিল, আরও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল, এক রাতে সেখানে আগুন লেগে যায়। আগুন লেগে একদম সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে তার বাড়ির কোনো সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তার মেইন যে থাকার বাড়ি সেখানে আগুন লাগেনি, তবে তার অর্থ সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এটা উনি নাকি আর কখনোই পুষিয়ে উঠতে পারেন নাই, ওই প্রভাবশালী ব্যক্তি। আর প্রভাবশালী ব্যক্তিও বোঝেন নাই যে কী কারণে এটা হলো, কে আগুন দিয়েছে, কি হয়েছে, বুঝতে পারেন নাই। আর ওই ছেলে তো জেল খেটে পরে বের হয়ে গেছে আর কি। তো এই কাজটা কিন্তু আসলে অভিরাম ভালো করেনি, এটাই ছিল তার প্রথম খারাপ কাজের শুরু। এটাকে সে শুরুর দিকে খারাপ মনে করেনি, চিন্তা করছে এটা প্রতিশোধ নিলাম আর কি, সে কেন একটা নিরীহ ছেলেকে জেলখানায় ঢুকাবে। কিন্তু আসলে এটাও তো একটা প্রতিশোধ, এটাও তো আসলে ঠিক না। এই ভালো মনে করে এই খারাপ কাজের দিকে সে সর্বপ্রথম ঢুকে পড়ে, এটাই ছিল তার ভয়ঙ্কর একটা ভুল। এরপরের একটা ঘটনা, একবার হয় কি, কয়েকজন যুবক তার কাছে আসে, এসে বলে যে আমরা আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আপনার মতো হতে চাই। অভিরাম বলে যে আরে এই সমস্ত জিনিস পেতে হলে মৃত্যুর মুখোমুখি হতে হয়। তবুও তারা খুব জেদ করে। এর মধ্যে একজনের নাম ছিল কৈলাস, তার বয়স ছিল 20 থেকে 22 বছর, সে ছিল খুবই উৎসাহী। আর এই উৎসাহী ছেলেপেলেদের দেখলে এই অভিরামের মনে পড়ে সেও তো অনেক উৎসাহী ছিল, যার কারণে সে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। তো অভিরাম তাকে একটা অল্প শক্তির একটা মন্ত্র শিখিয়ে দেয়, মানে এই মন্ত্রের শক্তিটা খুব একটা বেশি না, একটা জিন ডাক দেওয়ার জন্য। তো হয়েছিল কি, এই কৈলাস ছেলেটা এই মন্ত্রটা ভুলভাবে উচ্চারণ করেছিল, তার উচ্চারণটা ভুল হয়েছিল। সকালবেলা এই কৈলাস ছেলেটা বিপর্যস্ত অবস্থায় অভিরামের কাছে ফেরত আসে। সে বলে যে আমার মাথার উপর মনে হচ্ছে কেউ বসে আছে, সে নামছে না। মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিলে মানুষের অনুভূতি কেমন হয়, মনে হচ্ছে তার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সে বসতে পারছে না, শুতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। সে বলছে দ্রুত আমার মাথার থেকে এই বোঝাটা নামায় দেন। আর মাথার উপর থেকে নাকি একটা আওয়াজ আসছে, যে আওয়াজটা শুধু সে শুনছে, সেটা হচ্ছে যে তোর আত্মাটা আমার, আমি এটা নিয়ে যাব, এরকম নাকি বলছে। তো অভিরাম বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি হয়েছে, এই ছেলেটা আসলে ভুলভাবে মন্ত্র উচ্চারণ করেছে, যার কারণে সমস্যা তৈরি হয়ে গেছে। তো অভিরাম এটা ঠিক করার চেষ্টা করেছিল, তবে লাভ হয়নি। 2 দিনের মাথায় ছেলেটা প্রচণ্ড জ্বরে কাঁপতে কাঁপতেই মারা যায়। তো অভিরাম চিন্তা করলো যে এরকম অতি উৎসাহী ছেলেটাকে আমি যে এই জিনিসটা শিখাই দিলাম, আমার তো উচিত ছিল একে ফেরাই দেয়া, কাজটা কি ভালো হইলো? ছেলেটার মৃত্যুর জন্য হয়তো আমিই দায়ী। তো অভিরাম এরকম চিন্তা করছেন, এটাও তার একটা ভুল হয়েছিল। এরপর আসি একটা ব্যক্তিগত প্রতিশোধে। একদিন এক পুরনো শত্রু, যার নাম হচ্ছে বিনয় সরকার, এই বিনয় সরকার একসময় এই অভিরামের মা বাবাকে জমি থেকে উচ্ছেদ করেছিল। তো সে নিজেই এক রোগ নিয়ে ওই অভিরামের কাছে আসে, একটা রোগ হয়েছিল তার। তো অভিরামের কাছে এসে বলে যে তোমার তো খুব নাম শুনছি, আমাকে একটু বাঁচাও, আমি খুব সমস্যার মধ্যে আছি। অভিরামের কিন্তু মনে পড়ে যায় এই লোকের কথা। এখন এই লোক ভুলে গেছে, কারণ এই লোক তো অনেক লোকেরই এই ধরনের ক্ষতি করেছে, বহু লোকের জমি থেকে উচ্ছেদ করে সে জমি দখল করেছে, এত মানুষের ক্ষতি করেছে, তার তো একজন ব্যক্তির কথা মনে থাকার কথা না। অভিরামের কিন্তু মনে ছিল যে এই বিনয় সরকারই হচ্ছে সেই ব্যক্তি যে জমি থেকে উচ্ছেদ করেছিল। তখন অভিরাম চিন্তা করছে যে কি করব, প্রতিশোধ নেব না নেব না। একটা পর্যায়ে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য তার মনের মধ্যে একটা সায় পেয়ে যায় সে, যে হ্যাঁ কাজটা করি। সে একটা মন্ত্র শিখিয়ে দেয় যে তুমি এই মন্ত্রটা বেশি বেশি করে পড়ো, তাহলে তুমি ঠিক হয়ে যাবে, আর কিছু লাগবে না। আসলে এই মন্ত্রটাই ছিল ভয়ঙ্কর একটা জাদু। এই বিনয় সরকার চলে যাওয়ার সময় আরও একটা জিনিস দিয়েছিল, একটা তাবিজ জাতীয় কিছু, বলেছিল যে এই তাবিজটা ঘুমানোর সময় বালিশের নিচে রাখবা আর এই মন্ত্রটা পাঠ করবা, দেখবা যে তোমার অবস্থা ভালো হয়ে গেছে। তো বিনয় সরকার তো চলে যায়, বালিশের নিচে ওই জিনিসটা রাখে, রাতের বেলা বেশ কয়েকবার মন্ত্র জপ করছে, শুয়েছে। সকালে উঠে দেখে তার কোমর থেকে নিচের অংশ সে নাড়াতে পারে না, অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে একদমই। আর তারপরের দিন নাকি পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর এভাবেই বিছানায় পড়ে ধুকে ধুকে লোকটা মারা গিয়েছিল। মূলত এমন একটা তন্ত্র শিক্ষা দিয়েছিল, এইটার ফল খুব ভয়ঙ্কর, এটা যে পড়বে তার ভয়ঙ্কর ক্ষতি নেমে আসবে। অভিরাম ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য কাজটি করেছিল, যেটা ছিল তার গুরু শিক্ষার বিপরীত, সম্পূর্ণরূপে বিপরীত। এরপর হয় কি,
একবার এক ব্যবসায়ী নাকি তার কাছে আসে। সেই ব্যবসায়ী এসে বলে যে আমি তো এক মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা অন্য লোককে বিয়ে করছে, আমি তাদের সংসার নষ্ট করতে চাই, আপনি কিছু একটা করেন। অভিরাম শুরুর দিকে না না বলতেছে, কিন্তু আসলে হয় কি, সে আস্তে আস্তে প্রতিশোধ, তারপরে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে ঢুকে যাচ্ছিল। সে ওই রকম জোর দিয়ে না করতে পারছিল না, কেন জানি। আর এই ব্যবসায়ীও বেশ টাকা পয়সার মালিক ছিল। সে করে কি, প্রায় 7-8টা টাকার বান্ডিল তার সামনে রাখে। সে বলে, আপনি চাইলে আরও দেব, আমার কাজটা করে দেন। এতগুলো টাকা সামনে দেখে অভিরাম আর লোভ সামলাতে পারে না, সে কাজটা করে দিতে রাজি হয়ে যায়। তখন অভিরাম বলে, আমি মোহন বশীকরণ তন্ত্র প্রয়োগ করব, তবে শুধু টাকা না, তোমাকে আরও কয়েকটা জিনিস এনে দিতে হবে। 100টা কুমড়া এনে দিতে হবে, আর এমন একটা মৃত মানুষের নখ এনে দিতে হবে তাকে চিতায় ওঠানোর আগে নখটা কাটা হয়েছে। তো এই সব কিছু সে সংগ্রহ করে নিয়ে আসে। কোনো লোক মারা গেছে, তাকে চিতায় উঠাবে, তার নখ হয়তো বা কেটেছে। নখ কাটা বলতে আমরা অনেক সময় যখন নখ কাটি তখন এই নখগুলো তো ফেলে দেই, হয়তো বা ওই রকমভাবেই সে সংগ্রহ করেছে। তবে কীভাবে সংগ্রহ করেছে এটা জানা যায় না, তবে সে এই সবগুলো ঠিকঠাক মতো সংগ্রহ করে এনেছিল। এরপর শ্মশান ঘাট থেকে মৃত লাশের যেই ছাই, এই ছাইও কিছু আনা হয়েছিল। এরপর কালো ঘি, এরকম বেশ কিছু জিনিস, সব কিছু আসলে বলতে পারেন নাই এই অভিরাম তান্ত্রিকের যে নাতি। তো এরপর অভিরাম তান্ত্রিক এই জিনিসগুলো দিয়ে কাজ শুরু করে। সে অনেকটাই নাকি সফলও হয়েছিল ওই রাত্রেই। তবে এইখানে একটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসে, কারণ এই কাজটা করার সময় সে যাকে আহ্বান করেছিল সে নাকি বলেছিল যে অভিরাম, তুই দিনকে দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছিস, এই কাজটা আমি করে দিব, তবে মনে রাখিস এরপর থেকে তোর শক্তি আস্তে আস্তে কমে আসবে, তুই খারাপ কাজে ঢুকে গেছিস। তো এই কাজটা করার পর সংসার কিভাবে নষ্ট হয়েছিল এটা আসলে ওইভাবে নিশ্চিতভাবে জানা যায় না, তবে হয়েছিল এতটুকু জানা যায়। তবে অভিরাম সে একটা বিষয় খেয়াল করলো, সে দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে, তার শরীরটা শুকিয়ে যাচ্ছে, তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা যায়। এখন যেটা বলে একটু পরে সে সেটা ভুলে যায়, আর এলোমেলো কথা বলে, সেটা নিজেও সে টের পায়। রাতের বেলা সে ঘুমাতে পারে না, জেগে ওঠে, দুঃস্বপ্ন দেখে। তো এরকম সমস্যা চলছিল। এদিকে হয় কি, কোনো একদিন দুপুরের দিকে ওই যে বিষ্ণুপদ গোস্বামী এসে হাজির হয় অভিরামের কাছে। উনি কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে অভিরামের অবস্থা ভালো না। উনি আসেন, উনি আসার পর অভিরামের দিকে তাকিয়ে বলেন যে অভিরাম, তোকে আমি নিষেধ করেছিলাম, তুই যত সহজে এই জিনিসগুলো পেয়েছিস তত সহজেই হারিয়ে ফেলছিস। তুই যে কাজগুলো করছিস এই কাজগুলো আপাত দৃষ্টিতে সাধারণ কাজ বলে মনে হলেও তোর জন্য সেটা খুবই অসাধারণ কাজ, কেননা তুই অতি সহজে অনেক বড় কিছু হাসিল করছিলি, কিন্তু তোর সামান্যতম লোভ এবং ভুলের কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি তোর পাশে ভয়ঙ্কর একটা ছায়া দেখতে পাচ্ছি। তুই এমন একটা পিশাচিনীর খপ্পরে পড়ে গেছিস, এর থেকে আর বাঁচার কোনো উপায় নাই। এই পিশাচিনীরও একটা গল্প রয়েছে, সে কিভাবে এত শক্তি পেয়ে গেছে। তো সেই সাধু বলেন যে একজন মহিলা, উনি নাকি আত্মহত্যা করেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মূলত সে আত্মহত্যা করার সময় তার ভিতরে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। ওই ক্ষোভ থেকে সে কিছু তন্ত্রমন্ত্রের নিয়ম জেনেছিল, আর আত্মহত্যা করার আগে সে তার আত্মাকে এক পিশাচিনীর উদ্দেশ্যে নাকি উৎসর্গ করে যায়। মানে মৃত্যুর আগে বলে যায় যে আমি আমার আত্মাকে অমুক পিশাচিনীর উদ্দেশ্যে উৎসর্গ করে যাচ্ছি। এই বলেই সে তার গর্ভের সন্তান সহ গলায় ফাঁস দিয়ে দড়িতে ঝুলে পড়ে। এরপর নাকি ওই পিশাচিনীটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে, আর তাকে বলা হয় চিন্তাহীনই পিশাচিনী। এই পিশাচিনীটা এমন টাইপের পিশাচিনী যে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, প্রতিশোধ পরায়ণ হয়ে ঘুরে বেড়ায়। তো এই জিনিসটাই পিছু নিয়েছে এই অভিরাম তান্ত্রিকের। এই বিষ্ণুপদ গোস্বামী বলেন যে উনি চেষ্টা করবেন এর থেকে ছাড়ানোর জন্য, তবে এই তন্ত্রবিদ্যা যেন অভিরাম তান্ত্রিক একেবারেই ছেড়ে দেয়, তার দ্বারা আর কিছু হবে না। কারণ তার সাথে ভালো পিশাচিনী যেগুলো ছিল চলে গেছে, এরা এই টাইপের কাজ করে না। যদিও বা এরা পিশাচিনী, তবে এরা এই টাইপের কাজগুলো পছন্দ করে না। তো অভিরাম বলে ঠিক আছে, আমি ছেড়ে দিব,
গুরুর কথার অবাধ্য আর সে হবে না, সে বলে। তো অভিরাম সে এই কাজ ছেড়ে দেয়। এরপর গুরু বলে যে তাকে সংসারী হয়ে যেতে। অভিরাম তান্ত্রিক সংসারী হয়েছিলেন, উনি বিয়ে করেছিলেন, তবে তার কোনো সন্তানাদি হয় নাই। আর হঠাৎ করেই অভিরাম তান্ত্রিক মারা গিয়েছিলেন। উনি একদম মানে এই তন্ত্রবিদ্যা ছেড়ে দিয়েছিলেন, একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তবে মোটামুটি তার বয়স যখন 40-এর কোঠায় হয়েছিল বা 40 পার হয়েছিল, তার 2 পা নাকি অবশ হয়ে গিয়েছিল, হুইল চেয়ারে চলাফেরা করতেন। আর অভিরাম তান্ত্রিক মারা গিয়েছেন 2008 সালে। উনি নিঃসন্তান ছিলেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, অভিরাম তান্ত্রিকের তান্ত্রিক হয়ে ওঠা, তান্ত্রিক থেকে ফেরত আসা, আবার সংসার জীবনে ফেরত যাওয়া, পুরো বিষয়টাই বললাম। তবে তার এই দীর্ঘ জীবনে আরও অনেক ব্যাপার রয়েছে যেগুলো আসলে আর জানা যায়নি। যতটুকু জানা গেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। ওনার এই ঘটনার মধ্যে আরও বেশ কিছু বিষয় বলা ছিল, কিভাবে এই চিন্তাহীনী পিশাচিনী যেইটা, এই বিষয়ে উনি কিছু কথা বলেছেন। বেশ কিছু কারণে অত কথাগুলো আমরা আসলে আলোচনা করলাম না, সঙ্গত কারণে আর কি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটা আপনারা শুনেছেন যারা ধৈর্য ধরে, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। আজকের এপিসোড থেকে ইনশাল্লাহ বিদায় নিব। আসছে বৃহস্পতিবার থার্সডে নাইটে নতুন আরও একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।